হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো তার নাম হচ্ছে ত্রিকোণমিতির কোণ পরিমাপের অনুপাত, অর্থাৎ অ্যাঙ্গেলকে আমরা মেজারমেন্ট কী করে করবো সেই সম্বন্ধে একটা ধারণা আমাদের এই চ্যাপ্টারে দেওয়া আছে। তো সেটাই আমাদের করতে হবে। এটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের জন্য একদম ত্রিকোণমিতির সব থেকে বেসিক চ্যাপ্টার। মানে যে কোনো জায়গায় উঠতে গেলে আমাদের যেমন স্টেপ বাই স্টেপ উঠতে হয়, সেরকম ত্রিকোণমিতি শিখতে গেলে এই চ্যাপ্টারটা সেই রকমই ধরে নাও একটা ফার্স্ট স্টেপ। এই প্রথম চ্যাপ্টারটা যদি ভালো করে না শেখো, পরবর্তীকালে ত্রিকোণমিতি একটু কঠিন লাগতে পারে। তোমাদের বেসিকটা তোমাদের ক্লিয়ার করা অত্যন্ত প্রয়োজন। এবারে ত্রিকোণমিতির জিনিসটা শুনলেই আমাদের একটা ভয় আসে যে ত্রিকোণমিতি বাবরে একটা বিশাল কঠিন জিনিস, কিন্তু মোটেও তেমন কিছু না। ত্রিকোণমিতি হচ্ছে খুব খুব ম্যাথামেটিক্সের একটা ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং চ্যাপ্টার বা ইন্টারেস্টিং টপিক। মানে ম্যাথামেটিক্সের একটা খুব ইন্টারেস্টিং টপিক হচ্ছে ত্রিকোণমিতি। তো সেই চ্যাপ্টারটা শিখতে গেলে বা সেই টপিকটা আমাদের শিখতে গেলে আগে তার বেসিক যে টার্মগুলো বা বেসিক যে নলেজগুলো আমাদের গেইন করা দরকার। এভাবেই আজকের ক্লাসটা আমরা রেখেছি যে কিভাবে কোণ পরিমাপ করব। মানে পুরো ক্লাসটা থিওরি ক্লাস হতে চলেছে, যে পুরো চ্যাপ্টারটার মধ্যে কি আছে আমরা পুরো সেখান থেকে বের করে নেবো, কী কী জিনিস আছে আর তার সম্বন্ধে আমরা একটু জেনে নেবো। ক্লিয়ার? দেখো, চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের জানতে হবে একটা কোণ বা অ্যাঙ্গেল কিভাবে তৈরি হয়, অর্থাৎ একটা কোণ তৈরি হচ্ছে কিভাবে সেটা আমরা জানবো। তার জন্য আমরা প্রথমে কি করব, ধরো একটা আমি লাইন টেনে নিলাম, একটা লাইন টানলাম। এবার এই লাইনটা কি আমরা রেখা অংশ বলতে পারি, মানে রেখা অংশ বলতে পারি বা রশ্মি বলতে পারি। মেনলি কোণের ডেফিনেশনে এটাকে আমরা রশ্মি বা রে দিয়ে ডিফাইন করি। মানে এটা একটা রশ্মি যার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই যে ও বিন্দু, অর্থাৎ একটা রশ্মি ও বিন্দু থেকে স্টার্ট হয়েছে, সেটা এই ডিরেকশনে যাচ্ছে। এবার ধরো এই রশ্মিটা অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা ন্যাচারালি কি জানি, একটা ঘড়ির কাঁটা এই ডিরেকশনে ঘোরে, কিন্তু এই যে রশ্মিটা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে, মানে ধরো এই ডিরেকশনে যদি ঘোরে, তখন আমরা কি পাবো, যে রশ্মিটা এই জায়গায় ছিল, এই জায়গা থেকে রশ্মিটা কিছুটা ঘুরে ধরো এই জায়গায় এলো। বুঝতে পারলে? এবারে প্রথমে রেটা যে লাইন বরাবর ছিল সেটাকে আমরা বলতে পারি প্রাথমিক লাইন, অর্থাৎ বা প্রাথমিক রেখা। মানে কি, এই যে প্রথমে রশ্মিটা যে বরাবর ছিল সেটা হচ্ছে প্রাথমিক রেখা, বা ইংলিশে আমরা এই টার্মটাকে বলে থাকি ইনিশিয়াল লাইন। বোঝা গেল? যে রশ্মিটা প্রথমে যে লাইন বরাবর ছিল সেটাকে আমরা বলবো ইনিশিয়াল লাইন বা প্রাথমিক রেখা। এবারে ধরো রশ্মিটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে, অর্থাৎ এই বরাবর ঘুরে, তীর চিহ্নটা কোন দিকে আছে দেখো, এই দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই বরাবর গিয়ে এই জায়গায় এলো, অর্থাৎ লাস্ট যে পজিশনটা এটাকে আমরা বলবো অন্তিম রেখা, বা যাকে আমরা ইংলিশে বলি টার্মিনাল লাইন। তাহলে কি বললাম, যে একটা রে বা রশ্মি ধরো ফার্স্ট এই বরাবর ছিল, সেটা হচ্ছে প্রাথমিক রেখা বা ইনিশিয়াল লাইন। আর রশ্মিটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যে পজিশনে এলো সেটাকে আমরা বলবো টার্মিনাল লাইন বা অন্তিম রেখা। এবারে এই দুটো রশ্মি তাদের মাঝখানে যে জায়গাটা তৈরি করলো তার মেজারমেন্টকে আমরা বলে থাকি অ্যাঙ্গেল। কি বললাম, দুটো রশ্মি তার মাঝখানে যে মেজারমেন্ট, মানে দুটো রশ্মির স্টার্টিং পয়েন্টটা সেম হতে হবে। ধরো এই একটা রশ্মি যার নাম দিচ্ছি ওয়ে, আর এই একটা রশ্মি যার নাম দিচ্ছি ওবি। এবার অ্যাঙ্গেলের ডেফিনেশন আমরা দুটো ভাগে বলতে পারি। একটা হচ্ছে একটা রশ্মি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, মাঝখানে যে মেজারমেন্টটা তৈরি করলো বা মাঝখানে যে জায়গাটার মেজারমেন্ট সেটাকে আমরা কোণ বলতে পারি। ফার্স্ট ডেফিনেশন এটা। আর একদম বেসিক ডেফিনেশনটা কি, যে ধরো দুটো রশ্মি যাদের স্টার্টিং পয়েন্টটা সেম, মানে ধরো ও এ একটা রশ্মি, যে ও এ একটা রশ্মি আর ও বি আর একটা রশ্মি, তাদের স্টার্টিং পয়েন্ট কত না, এক্ষেত্রে আমাদের ও। তো ও থেকে যখন দুটো রশ্মি স্টার্ট হচ্ছে, তাদের মাঝখানের যে মেজারমেন্টটাকে আমরা ম্যাথামেটিক্যালি বা অঙ্কের ভাষায় বলে থাকি অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেলকে আমরা সাধারণত আমাদের থিটা দিয়ে ডিনোট করা হয়, মানে ইন জেনারেল আমরা একে থিটা দিয়ে ডিনোট করি, বা তুমি একে আলফা দিয়েও ডিনোট করতে পারো। মানে এই দুটোই আমরা বেশি ইউজ করে থাকি অঙ্কে, যে আলফা বা থিটা, অনেক সময় আবার বিটা দিয়েও ডিনোট করা হয়। তো এত কিছু ভাবার দরকার নেই, শুধু তুমি মনে রাখো যে আমরা অ্যাঙ্গেলকে একটা থিটা দিয়ে ডিনোট করে রাখি। তো এইটুকু ক্লিয়ার হলে কি ভালো করে বোঝো যে একটা অ্যাঙ্গেল বা কোণ কিভাবে তৈরি হয়। যে যখন একটা রশ্মি অন্য একটা রশ্মির
স্টার্টিং পয়েন্ট বা যেখান থেকে রশ্মি দুটো শুরু হচ্ছে তাদের যদি স্টার্টিং পয়েন্ট সেম হয়, তারা একটা প্লেনে অর্থাৎ সমতলে সেই দুটো রশ্মির মাঝখানের জায়গাটাকে আমরা অ্যাঙ্গেল বা কোণ বলে থাকি। ক্লিয়ার হলো এই পর্যন্ত? অর্থাৎ আমরা কোণ সম্বন্ধে একটা আমাদের আইডিয়া তৈরি হলো যে কোণ কি, দুটো রশ্মির মাঝখানে যে জায়গাটা তার মেজারমেন্টটাকে আমরা অ্যাঙ্গেল বা কোণ বলে থাকি। এবার আমাদের বুঝতে হবে কোণকে তো শিখলাম, এবার আমরা অনেক সময় দেখেছি যে কখনো লেখা হচ্ছে -30°, মানে হচ্ছে -30° লেখা হচ্ছে, আবার কখনো লেখা হচ্ছে ধরো শুধু 20° বা শুধু +30°, এরকম লেখা হয়। এটা কেন করা হয় এটা বুঝতে গেলে তোমাদের একটু একটা ছোট্ট জিনিস বুঝতে হবে। সেই ছোট্ট জিনিসটা কি, আমরা ধরো কোণকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, যে একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। কি বললাম, যে 1 নম্বরটা হচ্ছে জ্যামিতিক কোণ আর 2 নম্বরটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এইটা আমরা একটা আইডিয়া বা কোণের ধারণা থেকে বুঝতে পারি যে জ্যামিতিক কোণ কি আর ত্রিকোণমিতিক কোণ কি। এবার জ্যামিতিক কোণটা কি, জ্যামিতিক কোণটা হচ্ছে তোমরা ছোটবেলা থেকে যে কোণগুলো দেখে এসেছো, অর্থাৎ 30°, 20°, 65°, 100°, 150°, 180°, 200°, 360°, যাই কোণ দেখে না কেন সেইটাকে আমরা জ্যামিতিক কোণ বলে থাকি। আমরা এখন ওই ত্রিকোণমিতিক কোণ সম্বন্ধে ধারণা নেই আমাদের, কারণ ত্রিকোণমিতি শিখিনি, তো ধারণাটা আসবে কোথা থেকে। তো আমরা সাধারণত জ্যামিতিক কোণটা জেনে এসেছি। এবারে আমাদের এই দুটো সম্বন্ধে একটু আইডিয়া তৈরি করতে হবে। কিভাবে আইডিয়াটা তৈরি করব, দেখো ধরো এই রশ্মিটা ক্লকওয়াইজ ঘুরে এই জায়গায় এলো, ঠিক আছে। সাপোজ ধরো এই যে অ্যাঙ্গেলটার মেজারমেন্ট আমরা করলাম, মানে অ্যাঙ্গেলটা আমরা পেলাম ধরো 60°, অর্থাৎ 60° অ্যাঙ্গেল তৈরি করেছে কোন দিকে। এবার আমাদের বুঝতে হবে কোন দিকে তৈরি করেছে। কোন দিকে তৈরি করেছে অ্যাঙ্গেলটা, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ। অর্থাৎ এই যে 60° অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে কোন দিকে তৈরি হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর একটা কোণ আমি তৈরি করছি, ধরো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্টটা, মানে ইনিশিয়াল লাইনটা, আর এখান থেকে ধরো অ্যাঙ্গেলটা এই দিকে ঘুরে, মানে রশ্মিটা এইদিকে ঘুরে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, অর্থাৎ এটা কোন দিকে তৈরি করেছে না ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ তৈরি করেছে, তাহলে এর ভ্যালুটা কত হবে। সাপোজ ধরো 60° তৈরি করলো, যে এইটার ভ্যালু 60°, এটাও 60°, কিন্তু এর সাইনটা কি হবে, এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে শুধু ক্লকওয়াইজ, এর ভ্যালুটা হবে -60°। বুঝতে পারলে যে এর ভ্যালুটা হবে -60°। অর্থাৎ যখন কোনো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কিভাবে না, তার রশ্মিটা ক্লকওয়াইজ ঘুরে তৈরি করছে, মানে ক্লকওয়াইজ গিয়ে যে কোণটা তৈরি হচ্ছে তার ভ্যালুটা অলওয়েজ টাইম নেগেটিভ হবে। আর যে অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে রশ্মিটা যে অ্যাঙ্গেল তৈরি করছে তাকে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল। কি বলবো, যে পজিটিভ অ্যাঙ্গেল। ক্লিয়ার? আর এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এই জিনিসটা আমি আরেকবার রিপিট করছি, পরিষ্কারভাবে আরেকবার রিপিট করছি, যে নেগেটিভ অ্যাঙ্গেল কিভাবে ফর্ম হচ্ছে মানে তৈরি হচ্ছে, আর পজিটিভ অ্যাঙ্গেল কিভাবে তৈরি হচ্ছে। দেখো আমি দুটো অ্যাঙ্গেল আঁকার চেষ্টা করছি। যে ধরো প্রথম অ্যাঙ্গেলটার ইনিশিয়াল রশ্মি হচ্ছে এইটা, আর বা ইনিশিয়াল লাইন হচ্ছে এইটা, আর টার্মিনাল লাইন হচ্ছে এটা। ক্লিয়ার? আর একটা অ্যাঙ্গেল তৈরি করছি, ধরো যার ইনিশিয়াল লাইন হচ্ছে এটা আর টার্মিনাল লাইন হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল লাইন IL দিয়ে লিখলাম, আর এটা হচ্ছে টার্মিনাল লাইন TL দিয়ে লিখলাম। আর এর ক্ষেত্রে এটা হচ্ছে ইনিশিয়াল লাইন আর এটা হচ্ছে টার্মিনাল লাইন। বোঝা গেল এইটুকুটা? এবার আমরা কি বললাম, যে যখন একটা রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল। অর্থাৎ এটাকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে +θ। কি বললাম, তাহলে এটা হবে ধনাত্মক কোণ। কখন ধনাত্মক কোণ তৈরি হবে, যখন রশ্মিটা অ্যান্টি ক্লকওয়াইজ
ঘুরবে। আর এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো ধরো -θ, কেন হলো এটা? যে এটা ক্লকওয়াইজ ঘুরেছে, তাই জন্য এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো যে ঋণাত্মক অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। মানে বুঝতে পারলে কি যে কখন মানে ধনাত্মক অ্যাঙ্গেল বা পজিটিভ অ্যাঙ্গেল তৈরি হচ্ছে আর কখন ঋণাত্মক বা নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এইটুকু ক্লিয়ার করা হবে। ক্লিয়ার হলো এইটুকুটা? এবার আমাদের যেটা বুঝতে হবে যে আগের স্লাইডে আমি কি করেছিলাম, যে জ্যামিতিক কোণ লিখেছিলাম, জ্যামিতিক কোণ লিখেছিলাম আর লিখেছিলাম কি না ত্রিকোণমিতিক কোণ। এই দুটো আমি জিনিস লিখেছিলাম। এবার এখান থেকেই তোমাকে বুঝতে হবে জ্যামিতিক কোণটা কি আর ত্রিকোণমিতিক কোণটা কি। সবসময় মনে রাখবে জ্যামিতিক কোণটায়, জ্যামিতিক কোণ আমরা সবসময় ধনাত্মক কোণটাকে ধরে রাখি। জ্যামিতিক কোণ সবসময় কি ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেলকে আমরা বুঝে থাকি। আর যখন ত্রিকোণমিতিক কোণ বলবো তখন সেটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। মানে ত্রিকোণমিতিক কোণ ধনাত্মকও হতে পারে আর ঋণাত্মকও হতে পারে, ঠিক আছে? আর এবার জ্যামিতিক কোণ যখন আমরা উল্লেখ করব তখন তার ডিরেকশনটা অলওয়েজ টাইম কোন দিকে হবে না অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? এবার এখান থেকে একটা ছোট্ট জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যখন আমরা জ্যামিতিক কোণ নিয়ে চিন্তা ভাবনা করব তখন তার মানটাই যথেষ্ট, মানে মানটাকেই আমরা প্রাধান্য দেবো, তার ডিরেকশনটা কোন দিকে হয়েছে প্রাধান্য দেবো না। মানে তোমরা যখন কোনো জায়গায় ছবি এঁকেছো বা ধরো 65 ডিগ্রি কোণ আঁকতে দিয়েছে বা তোমার ধরো 55 ডিগ্রি কোণ আঁকতে দিয়েছে, তখন আমরা কিভাবে আঁকি না একটা লাইন ড্র করে এরকমভাবে 65 ডিগ্রি আঁকি। এবার আমরা এখানে এর ডিরেকশনটা কোন দিকে আমরা চিন্তা ভাবনা করি না। বা ধরো আমাদের এইরকম নিচের দিকে 55 ডিগ্রি কোণ আঁকতে হবে, মানে 55 ডিগ্রি কোণ আঁকতে হবে, আমরা তো পেন্সিল কম্পাসের সাহায্যে বা চাঁদার সাহায্যে সহজে এঁকে নিই, কিন্তু ডিরেকশনটা কি আমরা চিন্তা ভাবনা করি না। তো সেই কোণটাকে আমরা জ্যামিতিক কোণ বলি। এবার জ্যামিতিক কোণের মান সবসময় মনে রাখবে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়, অর্থাৎ জ্যামিতিক কোণের মানটা সবসময় 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হয়। তো এই গেল জ্যামিতিক কোণের কনসেপ্ট, যে জ্যামিতিক কোণ কি সেটা অলওয়েজ টাইম ধনাত্মক হয়, আর যার মানটাই সবসময় আমরা প্রাধান্য দেবো, তার মানে তার মানটাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেবো, তার ডিরেকশনটা কোন দিকে বা দিকটা কোন দিকে সেটাকে আমরা গুরুত্ব দেবো না। বুঝতে পারলে? এবার আসো ত্রিকোণমিতিক কোণ। প্রথমে বলে রাখি ত্রিকোণমিতিক কোণের মান 0 ডিগ্রির থেকে ছোট হতে পারে আর 360 ডিগ্রির থেকে বড় হতে পারে। মানে কি জ্যামিতিক কোণ যেমন 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থান করে, ত্রিকোণমিতিক কোণের ওরকম কোনো জিনিস নেই যে সেটা কত থেকে কতর মধ্যে হবে। 0 থেকে কম হতে পারে মানে নেগেটিভও হতে পারে, আবার 360-এর বেশি হতে মানে পজিটিভ তো অবভিয়াসলি হবে। এবারে এখানে একটু গুরুত্ব দিতে হবে, জ্যামিতিক কোণের মানকেও গুরুত্ব যেমন দিতে হবে তার দিককেও গুরুত্ব দিতে হবে। মানে ত্রিকোণমিতিক কোণ যখন আমরা উল্লেখ করব তার মানকেও গুরুত্ব দিতে হবে আর দিককেও গুরুত্ব দিতে হবে। আর জ্যামিতিক কোণের ক্ষেত্রে শুধু মানকে গুরুত্ব দিলে আমাদের চলে যায়। তাহলে এখান থেকে বুঝতে হবে ত্রিকোণমিতির কোণের দিক থেকে মানকে আর দিককে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন কেন। এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে ধরো বলেছে, মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ধরো ত্রিকোণমিতিক কোণ -30 ডিগ্রি হয়। আর -30 ডিগ্রি দেওয়ার মানে কি তোমাকে বুঝতে হবে এই ত্রিকোণমিতিক কোণটা ঘড়ির কাঁটার দিকে 30 ডিগ্রি হয়ে ঘুরেছে। মানে ইনিশিয়াল রে থেকে টার্মিনাল রে এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 30 ডিগ্রি, কোন দিকে মাইনাস সাইন দেওয়া আছে মানে তোমাকে বুঝতে হবে সেটা কি ক্লকওয়াইজ রোটেট করেছে। বুঝে গেল? আর জ্যামিতিক কোণের ক্ষেত্রে ধরো সাপোজ 30 ডিগ্রি দিল, তো তোমাকে সেখানে বোঝার মানে ভাবার কোনো প্রয়োজন নেই সেটা কোন দিকে। 30 ডিগ্রি বলেছে তুমি 30 ডিগ্রি ড্র করে নেবে, ব্যাস এইটুকুই। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে সেটা করলে হবে না। ত্রিকোণমিতির ক্ষেত্রে মানকেও যেমন গুরুত্ব দিতে হবে, অর্থাৎ এটা 30 ডিগ্রি, আর তার দিকটাকেও গুরুত্ব দিতে হবে, মানে সেটা ক্লকওয়াইজ হয়েছে বলে তার জায়গায় আমরা কি লিখবো -ডিগ্রি। এবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ হতো তার জায়গায় আমরা প্লাস লিখতাম। এবার প্লাসকে আমরা সচরাচর লিখি না, জাস্ট 30 ডিগ্রি বলে দেবো। তো বোঝা গেল এটা? আশা করি বোঝা গেল যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে ডিফারেন্সটা কি।
তাহলে মেন ডিফারেন্সটা কি, জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমরা শুধু তার মানটা বা ভ্যালুটাকেই সর্বোচ্চ গুরুত্ব দেবো, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা মানকেও যেমন গুরুত্ব দেবো, দিককেও ঠিক ততটাই গুরুত্ব দেবো। আর জ্যামিতিক কোণের ক্ষেত্রে তার ভ্যালুটা অলওয়েজ টাইম 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি হয়, আর ত্রিকোণমিতির ক্ষেত্রে ভ্যালুটা 0 ডিগ্রির কম হতে পারে আর 360 ডিগ্রি বেশিও হতে পারে। তো এই গেল বেসিক কনসেপ্ট, মানে কোণ কিভাবে তৈরি হচ্ছে, আর কোন ধনাত্মক কোণ কি, ঋণাত্মক কোণ কি, কোন কোণের ডিরেকশন কোন দিকে, কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কোনটা ক্লকওয়াইজ হচ্ছে। তো এই ছিল একদম বেসিক কনসেপ্ট। তো এইটা একটু জেনে রাখা প্রয়োজন ছিল তোমাদের। এবার নেক্সট যেটা শুরু করবো সেটা দেখো, আমি বোর্ডে লিখছি। দেখো এবারে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের মেন জিনিসটা, সেটা হচ্ছে কোণ পরিমাপ, মানে কোণকে কিভাবে পরিমাপ করবো। এতক্ষণ যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে কোন জিনিসটা কি আর সেটা কি কি রকম হতে পারে সেটা শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোণকে পরিমাপ করবো কিভাবে, মানে মেজারমেন্ট কিভাবে একটা কোণকে করবো। তার জন্য আমাদের দুটো পদ্ধতি করতে হবে, মানে কোণ মেজারমেন্টের পদ্ধতি তো অনেক আছে, তার মধ্যে মেনলি আমাদের টপিক মানে চ্যাপ্টার যে আছে সেটা দুটো। তার প্রথমটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর সেকেন্ডটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি সম্বন্ধে আমরা অবগত, তোমরা হয়তো নামটা জানো না, কিন্তু তোমরা অবগত যে আমরা যখন কোনো কোণকে ডিগ্রিতে রিপ্রেজেন্ট করি, মানে ডিগ্রি দিয়ে তার পরিমাপ করি, তখন সেটাই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর ছোটবেলা থেকে তোমরা সমস্ত কোণকে ডিগ্রি দিয়েই বলে এসছো, যে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 55 ডিগ্রি, 80 ডিগ্রি, 180 ডিগ্রি, 20 ডিগ্রি এটসেট্রা। অর্থাৎ এই ডিগ্রি দিয়ে কোণকে পরিমাপ করার পদ্ধতিটাকেই আমরা বলি যে সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এবার আমাদের যেটা একটা নতুন জিনিস সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, যাকে আমরা রেডিয়ান দিয়ে প্রকাশ করবো, মানে কোণকে যখন রেডিয়ান দিয়ে প্রকাশ করা হয় তখন সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার প্রথমে আমরা একটু ষষ্ঠিক পদ্ধতি সম্বন্ধে জেনে নিই। ষষ্ঠিক পদ্ধতিটা কি, মানে ষষ্ঠিক পদ্ধতি যাকে আমরা ডিগ্রি সিস্টেমও বলতে পারি বা সেক্সাডেসিমাল সিস্টেমও বলতে পারি। তো এত কিছু জানার দরকার নেই, তোমরা মনে রাখো যে ষষ্ঠিক পদ্ধতিতে যে কোনো কোণকে সবসময় ডিগ্রি দিয়ে প্রকাশ করা হয়, মানে ডিগ্রি দিয়ে তার মানটা বার করা হয়। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ষষ্ঠিক সম্বন্ধে একটু ডিসকাস করে নেব, যে ষষ্ঠিক পদ্ধতিটা কি। এবার ষষ্ঠিক পদ্ধতিতে কিভাবে কোণকে পরিমাপ করা হয় দেখো। ধরো 0A বা OA একটা রশ্মি আর OB একটা রশ্মি, তারা পরস্পরের ওপর পারপেন্ডিকুলার মানে লম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মানে পুরোপুরি তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ করে তারা OA লাইনের ওপর বা OA রশ্মির ওপর OB রশ্মিটা দাঁড়িয়ে আছে। এবার আমরা জানি এটা সমকোণ, যার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রিটাকে আমরা যদি 90টা ভাগ করি, প্রত্যেকটা ভাগের মান কত হবে, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কত হবে 1 ডিগ্রি করে। এটা তো আমরা জানি যে 90 ডিগ্রিটাকে যদি 90টা ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে প্রত্যেকটা 1 ডিগ্রি করে। ঠিক আছে, এবার সাপোজ ধরো আমি 1 ডিগ্রিটাকে একটু বড় করে আঁকছি, করবো না এই 1 ডিগ্রিটাকে একটু বড় করে আঁকার চেষ্টা করছি। ধরো এটা জুম করে নিলাম, জুম করে এই জায়গাটা ধরো 1 ডিগ্রি, এই জায়গাটা কত না 1 ডিগ্রি। এবার এই 1 ডিগ্রিতে আমরা যদি 60টা ভাগে ভাগ করি মানে 60, যে 60 ভাগে যদি ভাগ করি প্রত্যেকটা ভাগের মান কত হবে জানো, যে 1 মিনিট করে। অর্থাৎ 1 মিনিট করতে 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 টোটাল 60 মিনিট। তার মানে এখান থেকে আমরা পেলাম যে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। অর্থাৎ 1 মিনিটকে আমরা যদি 60টা ভাগে ভাগ করি প্রতিটি ভাগের মান হবে 1 মিনিট। সেম একইভাবে এই 1 মিনিটকে আমরা যদি আরেকটু জুম করে রেখে নিই, যে এটা 1 মিনিট, একেও যদি আমরা 60টা ভাগে ভাগ করি প্রত্যেকটা ভাগের মান হবে 60 সেকেন্ড। অর্থাৎ 1 মিনিট মানে আবার হচ্ছে 60 সেকেন্ড। অর্থাৎ ঘন্টা সময়ে যেসব জিনিসগুলো তোমরা জানো যে 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেম এখানেও একইভাবে যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। এইটুকু বোঝা যাও, মানে এইটুকু জায়গা থেকে তোমাকে বুঝতে হবে যে ষষ্ঠিক পদ্ধতিতে যে কোনো কোণকে আমরা ডিগ্রিতে রিপ্রেজেন্ট করি। এবার ডিগ্রি মানে হচ্ছে একটা সমকোণকে যদি 90টা ভাগ করি প্রতিটি ভাগের মান হচ্ছে 1 ডিগ্রি করে। আবার 1 ডিগ্রিকে যদি আমরা 60টা ভাগ করি প্রতিটি ভাগের মান হচ্ছে 1 মিনিট করে। আবার 1 মিনিটকে যদি আমরা 60 ভাগে ভাগ করি প্রতিটি ভাগের মান হচ্ছে 1 সেকেন্ড করে। ঠিক আছে, এখানটা সম্ভবত আমি 60 মিনিট বলে দিয়েছিলাম। এখান থেকে তোমাকে বুঝতে হবে যে প্রতিটি ভাগের মান হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এরকম 1 ডিগ্রি মান হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট মান হচ্ছে 60 সেকেন্ড। ক্লিয়ার হলো এটা? অর্থাৎ আমরা ষষ্ঠিক পদ্ধতিতে যে কোনো কোণকে এইরকম ভাবে লিখতে পারি। কিরকম ভাবে?
দেখো কিরকম ভাবে আমি লিখছি। যে ধরো আমি লিখলাম 90 ডিগ্রি, এটা ষষ্ঠিক পদ্ধতি, তো 90 ডিগ্রি আছে মানে এটা ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কোনটাকে লিখলাম। এবারে এই 90 ডিগ্রিকে আমরা কিভাবে লিখবো দেখো, 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 89 ডিগ্রি যোগ 1 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি তো, যে 90 ডিগ্রি মানে 89 ডিগ্রি যোগ 1 ডিগ্রি। এবার কি করবো দেখো, এই 89 ডিগ্রি যোগ 1 ডিগ্রি মানে এই কি বললাম, যে সেটা হচ্ছে 60 মিনিট। কি বললাম, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। এবারে এই 89 ডিগ্রি প্লাস এই 60 মিনিটকে আমরা কি লিখতে পারি, 59 মিনিট প্লাস 1 মিনিট। এটা আমরা লিখতে পারি তো, যে 60 মিনিটকে আমরা লিখতে পারি 59 মিনিট যোগ 1 মিনিট। এবারে দেখো 89 ডিগ্রি যোগ 59 মিনিট যেমন আছে রাখলাম, রেখে এবারে 1 মিনিট মানে কত সেকেন্ড একটু আগে বললাম, সেটা হচ্ছে 60 সেকেন্ড। অর্থাৎ দুবার ড্যাশ, একটা মাথায় একটা ড্যাশ মানে সেটা মিনিট, আর দুটো ড্যাশ মানে সেটা হচ্ছে সেকেন্ড। এবারে এইটাকেই আমরা লিখতে পারি দেখো 89 ডিগ্রি 59 মিনিটস অ্যান্ড 60 সেকেন্ড। অর্থাৎ 90 ডিগ্রি ইকুয়ালস টু আমরা কি পেলাম, মানে 90 ডিগ্রি আমরা সমান কি পেলাম, যে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তো এভাবে রিপ্রেজেন্ট করা যায় মানে অ্যাঙ্গেল মেজারমেন্টটাকে। তো এইভাবে রিপ্রেজেন্ট করাটাকে আমরা বলে থাকি ষষ্ঠিক পদ্ধতি বা ডিগ্রি সিস্টেম বলে থাকি। বোঝা গেল? তো এই সিস্টেমটা সম্বন্ধে মানে হয়তো সেকেন্ড বা মিনিট সম্বন্ধে আমাদের অবগত ছিলাম না আমরা, কিন্তু ডিগ্রি সম্বন্ধে আমরা ভালোভাবেই আমাদের নলেজ আছে যে ডিগ্রিটা কি, একটা কোণকে মাপ মানে কোণের মানকে মানের একক মানে কোণের একক যে ডিগ্রি। তো এটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি ডিগ্রিটা। তো এই ডিগ্রি নিয়ে আমরা খুব কমফোর্টেবল, মানে এই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই কোনো কোণকে ডিগ্রিতে লিখতে দিই, তো ইজিলি আমরা লিখে নেবো, এটা আমরা সমস্যা নেই। কিন্তু এবার যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, অর্থাৎ এই নতুন জিনিসটা শিখতে হবে যে যখন আমরা কোনকে রেডিয়ানে প্রকাশ করব তখন সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করা। তো এই সম্বন্ধে আমাদের জানতে গেলে একটু ডিটেলসে জানতে হবে। দেখো কি করছি আমি, দেখো এবার যেটা করবো আমি একটা বৃত্ত আঁকবো। ধরো এই একটা বৃত্ত, ঠিক আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আর, অর্থাৎ একটা বৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর। এবারে এই আর ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট একটা বৃত্তচাপ নিতে হবে। বৃত্তচাপ মানে কি, ধরো এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা মানে এই মাপটা হচ্ছে আর একক, মানে এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আর একক নিয়েছিলাম এই মাপটাও আমরা নিলাম কত, আর একক। এটাই হচ্ছে বৃত্তচাপ, যে একটা বৃত্তের উপর একটা চাপ অঙ্কন করেছি মানে এই চাপটা দৈর্ঘ্য হচ্ছে আর একক। ঠিক আছে, এবার এই আর একক দৈর্ঘ্য নিলে দেখো এই আর একক দৈর্ঘ্যের এই শেষ প্রান্তের বিন্দুটা আর এই প্রথম প্রান্তের বিন্দুটা যুক্ত করলে এই মাঝখানে একটা কোণ তৈরি হচ্ছে। কি হলো, যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তার আর একক মাপের একটা বৃত্তচাপ কেটেছি, কাটার ফলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটাকে আমরা বলে থাকি 1 রেডিয়ান। কি বললাম আবার বলি, যে একটা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের আর একক বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা 1 রেডিয়ান কোণ বলে থাকি। বোঝা গেল? ক্লিয়ার হলো কি এই জায়গাটা? আশা করি ক্লিয়ার হলো যে সমান দৈর্ঘ্যের মানে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই আমরা 1 রেডিয়ান কোণ বলে থাকি। তাহলে সংজ্ঞাটা আমি লিখছি, যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান কোণ বলা হয়। এবার 1 রেডিয়ান কোণ মানে মানে এই একের মাথায় যখন তুমি সি লিখবে, সিটা কেন লেখা হয়, যেহেতু এটা সার্কুলার সিস্টেম, তো এই সার্কুলারের সিটাই মাথায় লেখা হয় যে এটাকে আমরা 1 রেডিয়ান বলে থাকি। তাহলে 1 রেডিয়ান ডেফিনেশনটা কি হলো, যে সমান বা ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাকে আমরা 1 রেডিয়ান বলে রাখছি। ঠিক আছে, এবার আমাকে এই যে কোণটা তৈরি হলো এই কোণটা যদি আমরা থিটা ধরে নিই,
এই থিটাটা সবসময় রেডিয়ানে বেরোবে, এটা একটু মনে রাখবে যে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণের ভ্যালুটা সবসময় রেডিয়ানে বেরোবে, এটা কোনো ডিগ্রিতে বেরোবে না। ওই জন্য এটা সার্কুলার সিস্টেম নাম দেওয়া হয়েছে, যে বৃত্তের মধ্যে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে রেডিয়ানে বেরোবে। তাহলে এই রেডিয়ানে বার করবো কিভাবে আমরা? ধরো এই বৃত্তটার আমি একটা বৃত্তচাপ নিয়েছি, এখান থেকে এতটা শুরু করে একটা বৃত্তচাপ নিয়েছি, এর মানটা আমরা জানি না, এর মানটা আমরা কি ধরে নিচ্ছি? ধরো এস ধরে নিচ্ছি। ঠিক আছে, যে বৃত্তচাপটার দৈর্ঘ্য হচ্ছে এস, আর ব্যাসার্ধটার দৈর্ঘ্য আমি বড় হাতের আর ধরে নিচ্ছি, যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। তাহলে এই এস দৈর্ঘ্যের বৃত্তচাপ আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কত মানে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, মানে এই যে কোণটা, এই যে কোণটা তৈরি হলো, এই কোণটার মান কত হবে? সেই কোণটার মান আমরা ধরে নিচ্ছি থিটা, যে ধরি আমরা থিটা কোণ উৎপন্ন হবে। সবসময় মনে রাখবে থিটাটা রেডিয়ান, এই থিটাটা অলওয়েজ টাইম রেডিয়ানে উৎপন্ন হবে। এবারে এই থিটাটা কি করে বার করবো? যে সেই বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, মানে সেই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে সেটা বার করার ফর্মুলাটা হচ্ছে বৃত্তচাপটার দৈর্ঘ্যকে সেই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে যদি ভাগ করে দিই, তত রেডিয়ান ভাগ করলে যেটা অ্যান্সার আসবে তত রেডিয়ান কোণ উৎপন্ন হবে সেই কেন্দ্রে। বোঝা গেল? তো রেডিয়ানকে মানে বৃত্তীয় পদ্ধতিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, এবারে এই বৃত্তীয় পদ্ধতিটাই আমাদের ত্রিকোণমিতিতে সব থেকে বেশি ইউজ হয়। বোঝা গেল কি? এইটুকু দেখো। ঠিক আছে, তো এই গেল রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতির কনসেপ্ট। এবার এই রিলেশনটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি, মানে যতটা সিম্পলিফাই করা যায়, যে এসি ইকুয়াল টু কত হয়ে যাবে? আর থিটা। এটা মনে রাখতে পারো, মানে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ঠিক আছে, এবার আমি একটা ছোট্ট জিনিস এখান থেকে সংজ্ঞা থেকে কি পেলাম, যে সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ মানে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তাকে আমরা বলি 1 রেডিয়ান। ঠিক আছে, এটা তো আমরা জানলাম। এবার ধরো এই একটা সরলরেখা, ধরো ও এ সরলরেখা, আর এর বিপরীতে আর একটা সরলরেখা আছে, ধরো ওবি সরলরেখা, অর্থাৎ ও এ সরলরেখা আর ওবি সরলরেখা ঠিক বিপরীতে। এবারে এই যে মাঝখানে যে কোণটা উৎপন্ন হয় এটা আমরা জানি সাধারণত কত হয়? 180 ডিগ্রি। জানি তো যে একটা সরলরেখা কেন্দ্রে সবসময় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এবার বৃত্তর সাপেক্ষে দেখো। এবারে বৃত্তের সাপেক্ষে কি দেখবো? ধরো আমি বৃত্তচাপটা নিয়েছি এই লাইন থেকে শুরু করে এই লাইন, অর্থাৎ বৃত্তের ব্যাস বরাবর কাটলে এই যে এই মাপের বৃত্তচাপটা আমরা নিয়েছি, অর্থাৎ এই মাপের বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কত উৎপন্ন মানে কত কোণ উৎপন্ন করবে, এবার সেটা বার করার চেষ্টা করছি। দেখো ধরো এটা বৃত্তের কেন্দ্রটা, আর বৃত্তের ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি ছোট হাতের আর। ধরলাম তো? এবারে ব্যাস বরাবর লাইন টেনে আমরা এই মাপটা নিয়েছি, পরিষ্কার তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা অর্ধবৃত্তের বৃত্তচাপের মাপটা আমরা নিয়েছি। ঠিক আছে, যে একটা অর্ধবৃত্তের যে পরিধিটা, সেই অর্ধবৃত্তের পরিধির মাপটা আমরা নিয়েছি বৃত্তচাপ হিসেবে। এবারে আমরা জানি বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধি ফর্মুলা। তাহলে অর্ধবৃত্তের পরিধি ফর্মুলা কত হবে? না, তাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তার মানে হচ্ছে পাই বাই এই পাই আর, অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের অর্ধবৃত্তের মানে অর্ধেক পরিধিটার মান হচ্ছে পাই আর। ক্লিয়ার হলো এই জায়গাটা, যে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে পাই আর, এটা আমরা জানি। এবারে এই তাহলে বৃত্তচাপটার দৈর্ঘ্য কত হলো বলো তো আমাকে বুদ্ধি করে? এই বৃত্তচাপটার দৈর্ঘ্য হয়ে গেল তো পাই আর, হলো কি? এই বৃত্তচাপটার দৈর্ঘ্য পাই আর, হ্যাঁ, কারণ পুরোটা যদি 2πr হয় বিপরীতটা, তাহলে এইটুকু বৃত্তচাপটার দৈর্ঘ্য হবে পাই আর। এবার পাই আর বৃত্তচাপের দৈর্ঘ্য, অর্থাৎ এস এর মানটা হয়ে গেল পাই আর, বৃত্তের ব্যাসার্ধটা আর, তাহলে এই যে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে ধরে নিচ্ছে এটা থিটা, তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? যে থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে থিটা সমান কত হবে? থিটা সমান হবে পাই আর মানে
এস বাই আর মানে হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে আর, তার মানে পাই আর বাই আর ক্যান্সেল হয়ে গেলে পাই। অর্থাৎ অর্ধবৃত্তাকার মাপের যদি কোনো বৃত্তচাপ নিই, সে কেন্দ্রে পাই কোণ উৎপন্ন করে। এবার এই পাই কোণটা কি বলেছি, অলওয়েজ টাইম রেডিয়ান, অর্থাৎ যে কোণটা উৎপন্ন করলো সেটা হচ্ছে পাই রেডিয়ান কোণ উৎপন্ন করলো। কেন এটা করলাম, এখান থেকে তোমাকে বুঝতে হবে যে একটা অর্ধবৃত্তাকৃতি কোনো বৃত্তচাপ নিলে সে কেন্দ্রে সবসময় পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে। আবার এইটাই যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি, যে দেখো একটা সরলরেখা, এইটাও তো একটা সরলরেখা, তাহলে সেইটা কত কোণ উৎপন্ন করে, 180 ডিগ্রি। তার মানে পাই রেডিয়ানের মানটাই ডিগ্রিতে হয়ে গেল 180 ডিগ্রি। বোঝাতে পারলাম কি, ভালো করে দেখ, বা তোমরা বুঝতে পারলে কি, ভালো করে দেখ, যে 180 ডিগ্রি ইকুয়ালস টু যে পাই রেডিয়ান, সেটা আমরা ভালো করে এখানে এই এক্সাম্পলটার সাহায্যে ইজিলি বুঝে নিলাম। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। যদি না বুঝতে পারো আবার রিপিট করে এই জায়গাটা দেখো, ভিডিওটা পুরো ক্লিয়ার ভাবে বুঝে যাবে। তার মানে আমরা এখান থেকে একটা কনক্লুশন এলাম যে পাই রেডিয়ানের ভ্যালু হচ্ছে ডিগ্রিতে 180 ডিগ্রি। ঠিক আছে, এবারে তাহলে 1 ডিগ্রির ভ্যালু কত হবে, পাই রেডিয়ানের ভ্যালু যদি 180 হয়, 1 রেডিয়ানের ভ্যালু কত হবে, 180 দিকে নিচে চলে আসবে, মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম বলো তো, তার মানে আমরা পেলাম 1 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180। খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, যে 1 ডিগ্রি মানে কত, পাই রেডিয়ান বাই 180। ঠিক আছে, ঠিক আছে এই জায়গাটা। এবার এখান থেকে দেখো আর একটা ছোট্ট জিনিস তৈরি করছি, যে আমরা পেলাম পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এটাও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার তাহলে যদি 1 রেডিয়ান বার করি, 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাইটা নিচে চলে আসবে। অর্থাৎ এখান থেকে একটা আমরা জায়গা পেলাম যে 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, যে 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, আর 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই পাই। ক্লিয়ার হলো এই জায়গাটা। পুরো ভিডিওটা, এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওর সব থেকে মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা, যে রেডিয়ান থেকে ডিগ্রিতে ফোকাস বা ডিগ্রি থেকে রেডিয়ান ফোকাস। ঠিক আছে, কিভাবে করবো এটা নিয়ে তোমাদের পুরো চ্যাপ্টারটা, যে ডিগ্রি রেডিয়ান নিয়ে সব একসঙ্গে মিক্সড করা আছে, তোমার কাছে সেখান থেকে অঙ্ক করতে হবে। তো এই নিয়ে পুরো চ্যাপ্টারটা তোমার, তো এই জায়গাটা খুব ভালো করে বারবার রিপিট করে দেখো, ইজিলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা। তো এই তিনটে কন্ডিশন আমরা আপাতত জানলাম। এবার এখান থেকে আর একটা না, বেশ কিছু জিনিস আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই রিলেশনটা থেকে একটা জিনিস জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে কি, ধরো 1 ডিগ্রি সমান আমরা পেলাম পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা যদি 2 ডিগ্রি বার করি, 1 রেডিয়ান যদি এই 1 ডিগ্রি যদি এত হয়, 2 ডিগ্রি কত হবে, 2 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 2 মাল্টিপ্লাই বাই পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। 2 দিয়ে ক্যান্সেল হলে 90, অর্থাৎ পাই রেডিয়ান বাই 90 ডিগ্রি। ঠিক আছে, এরকম তোমরা 3-4 করে বার করবে, আমি ডাইরেক্ট যেটা বার করছি সেটা হচ্ছে 90। তাহলে 90 ডিগ্রির মানটা রেডিয়ানে কোথায়, মানে কত হবে, মানে এখান থেকে আমরা যেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করবে কিভাবে। সেই প্রসেসটা এরকম হবে যে 2 ডিগ্রি তাহলে এত, একেবারে 90 ডিগ্রি কত হবে, 90 গুণ পাই রেডিয়ান বাই 180, এটাই তো হবে। তার মানে 90 বাই, মানে 90 দিয়ে কাটাকুটি করলে 2, তার মানে আমরা পাচ্ছি পাই রেডিয়ান বাই 2, বা এটা অনেক সময় আমরা বলে থাকি শুধু পাই বাই 2, অর্থাৎ এই সিটা মাথায় লেখে না। মানে এখান থেকে তোমাকে বুঝতে হবে কোনো কোণের জায়গায় আমরা যখন পাই লিখছি, মানে সেটা হচ্ছে পাই রেডিয়ান, এটাকে আমরা অনেক সময় পাই বাই 2 বলে থাকি। অর্থাৎ 90 ডিগ্রিটা আমরা কি করলাম, রেডিয়ানে কনভার্ট করলাম, কনভার্ট করে দেখলাম যে সেটা হচ্ছে পাই বাই 2। তাহলে একইভাবে 180কে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি, কি করবো না, পাই রেডিয়ান বাই 180 গুণ করবো 180কে, অর্থাৎ 180 গুণ পাই রেডিয়ান বাই 180, ক্যান্সেল হয়ে গেলে কত হয়ে যাবে, পাই রেডিয়ান। পাই রেডিয়ান মানে তো 180, এই আগের জায়গাটায় আমি করলাম পাই রেডিয়ান মানে 180। এবার ধরো 360 করবে, 360 ডিগ্রি মানে কত না, 360 গুণ পাই রেডিয়ান বাই 180, 180 দিয়ে ক্যান্সেল করলে 2, অর্থাৎ
টু পাই রেডিয়ান বা 2 পাই, অর্থাৎ 360 ডিগ্রি মানে আমরা পেলাম 2 পাই। এটা হচ্ছে বেসিক, যে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করবো কীভাবে। তারপর আলটিমেটলি আমরা কি করলাম, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে দেখো প্রত্যেকটা জায়গাকে মানে সেই ডিগ্রির ভ্যালুটাকে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করলাম, এখানেও পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করলাম, এখানেও পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করলাম, এখানেও পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করলাম, এভাবে এটা করলাম। ঠিক আছে, এটা করলাম তো। এবার আমরা যদি এর উল্টো জিনিসটা ঘটানোর চেষ্টা করি, রেডিয়ান থেকে ডিগ্রি জানার জন্য, তখন আমাদের এই জিনিসটা ফলো করতে হবে, অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কিভাবে করবো দেখো, আমি ছোট্ট করে করাচ্ছি। ধরো তোমাকে বলেছে এইটাকেই করার চেষ্টা করছি, যে পাই বাই 2 এটা একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, বা পাই রেডিয়ান বাই 2 এটা একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে। এবার এইটা থেকে আমরা কিসে যাব, ডিগ্রিতে যাব। এবার আমরা কি জানি, 1 রেডিয়ান মানে, আমরা যেটা জানি 1 রেডিয়ান মানে হচ্ছে 180 বাই পাই, মানে 180 ডিগ্রি বাই পাই। এটা আমরা জানি যে 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই পাই। এই যে 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি পাই, 180 ডিগ্রি বাই পাই, এটা জানি। তাহলে 1 ডিগ্রি যদি 180 ডিগ্রি বাই পাই হয়, তাহলে এই 1 রেডিয়ান যদি 180 ডিগ্রি বাই পাই হয়, পাই রেডিয়ান বাই 2 সমান কত? তাহলে পাই রেডিয়ান বাই 2 কে বা পাই বাই 2 কে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করতে হবে। স্বাভাবিক তো, যদি 1 এর ভ্যালু এত হয় তাহলে এত ভ্যালু কত, এটা দিয়ে গুণ করে দেবো। তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে 180 কাটলে 90 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 2 মানে 90 ডিগ্রি। সেটাই পেয়েছিলাম, দেখো যে 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2, তাই পেলাম যে পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? একইভাবে আরেকটা করবো, যেটা হচ্ছে 2 পাই। তাহলে 2 পাই কত হবে বলো তো, না 2 পাইকে কত 180 বাই পাই দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, মানে গুণ করবো। তাহলে পাই পাই কেটে গেল, শুধু পড়ে থাকলে 180 ডিগ্রি 360, অর্থাৎ 2 পাই মানে 360 ডিগ্রি। সেটাই আমরা পেয়েছিলাম এখানে, দেখো 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই। তার মানে কি করলাম, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। কি করলাম, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে 180 বাই পাই দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। সরি, আমি ভুল বললাম, রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে গেলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করলাম। কি বললাম আবার বলি, রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে গেলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করলাম, আর উল্টো হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করলাম। বুঝতে পারলে? তো এই জিনিসটা আমি সিম্পল ফর্মে দুটো লাইনে লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো। দেখো, প্রথমে যখন আমাদেরকে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, কি করতে হবে, যে ভালো করে তীর চিহ্নটা দেখো, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। একটা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তাকে সবসময় পাই বাই 180 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, বা পাই বাই 180 ডিগ্রি দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। বোঝা গেল? যে যখন ডিগ্রি থেকে রেডিয়ানে যাব পাই বাই 180 দিয়ে গুণ করবো, আর যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব, ধরো রেডিয়ান থেকে ডিগ্রিতে যাবো, তখন ঠিক এর উল্টোটা, মানে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করতে হবে তাকে আমাদের। বুঝতে পারলে জিনিসটা? খুব ভালো করে এখানটা বুঝে নাও, যে যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব, রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তখন যে কোনো কোণকে মানে রেডিয়ান ভ্যালুটাকে 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে, আর যখন ডিগ্রি থেকে রেডিয়ানে যাবো তখন ডিগ্রির ভ্যালুটাকে পাই বাই 180 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো একটু আগে যা এক্সাম্পলগুলো দিলাম তার একদম শর্ট ফর্ম হচ্ছে এটা। খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা। একটা অঙ্ক এই কনসেপ্ট ছাড়া করতেই পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। যে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হবে তোমাকে, কোনো সময় রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো এই কনসেপ্টটা যদি না বুঝতে পারো বা যদি না মনে রাখো, একটা অঙ্ক এই চ্যাপ্টারে করতে পারবে। সুতরাং খুব ভালো করে ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করে জিনিসটা বুঝবে, ঠিক আছে? তো এই গেল ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে মধ্যেকার কনসেপ্ট, যে ডিগ্রি আর রেডিয়ানে কীভাবে কাকে কীভাবে কনভার্ট করবে। তো অলমোস্ট আমাদের চ্যাপ্টারের যে থিওরিটা সেটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? যে এরপর আর কিছু নেই, এইগুলো করলেই তোমাদের এনাফ, মোর দ্যান এনাফ। আর কিছু করার প্রয়োজন নেই চ্যাপ্টারটার অঙ্কগুলো করার জন্য, বা কোন পরিমাপের ধারণাটা শেখার জন্য এর বেশি আর কিছু নেই, ঠিক আছে? তো আজকে আমরা পুরো থিওরিটা শিখলাম, খুব ভালোভাবে আমি তোমাদের থিওরিটা বোঝালাম। তোমাদের কাজ কি, যে বাড়িতে একবার ভিডিওটা দেখে ভালো করে রিভাইজ করে নেব, কারণ না রিভাইজ করলে সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। যে ভালো করে ছোটো ছোটো নোটস তৈরি করে করে
চ্যাপ্টারটা ভালো করে শিখে নাও। আর এই চ্যাপ্টারটা না শিখলে ত্রিকোণমিতিতে তোমাদেরকে অসুবিধা হবে। ত্রিকোণমিতি একটা বড় পার্ট তোমাদের, মানে মাধ্যমিকের জন্য ত্রিকোণমিতি একটা বিশাল পার্ট। তো সুতরাং নাম্বার তুলতে গেলে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভালো করে শিখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাস থেকে আমরা যে এক্সারসাইজের অঙ্কগুলো আছে, মানে কোষে দেখি যে অঙ্কগুলো আছে, সেইগুলো সলভ করবো। ওকে, আশা করবো তার আগে তোমরা এই ভিডিও দেখে থিওরিটা খুব ভালো করে কমপ্লিট করে নেবে। আর এই চ্যানেলটা শুধু তোমাদের জন্যই করা, তোমাদের ভালোভাবেই করা। যদি ভিডিওগুলো ইনফরমেটিভ লাগে বা ভিডিও থেকে তোমরা যদি বুঝতে পারো যে জিনিসগুলো কীভাবে হচ্ছে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝখানে শেয়ার করো, যাতে তারাও এইভাবে শিখতে পারে। ওকে।